নমস্কার। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন মাল্টিপল মায়োলোমা বলে একটা রোগের সম্বন্ধে। এই রোগটা বড় অদ্ভুত। আগে বোঝাই কেন এটাকে আমি অদ্ভুত বলছি। তার কারণ এটা একটা রক্তের রোগ, কিন্তু কারুর যদি এই রোগটা হয় তিনি কিন্তু রক্তের ডাক্তারবাবুর ছাড়া অন্য অনেক ডাক্তারবাবুর কাছে গিয়ে হাজির হতে পারেন। কেন? কারণ এই রোগে হাড়গুলো কুড়ে কুড়ে খায়, সুতরাং হাড়গুলো নরম হয়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। ফ্র্যাকচার যদি নাও হয়, নানা কারণে হাড়ের মধ্যে ব্যথা হয়, কোমরে ব্যথা, তাহলে তো সেখানে রুগী কোথায় যাচ্ছে? অর্থোপেডিশিয়ানের কাছে। আবার এই রোগ কিডনির ক্ষতি করে, সুতরাং অনেকেই দেখছেন কিডনির রোগে আক্রান্ত, তারা গিয়ে হাজির হচ্ছেন নেফ্রোলজিস্টের কাছে। কিন্তু আসলে রোগটা কিন্তু বসে আছে একদম আমাদের মজ্জা অর্থাৎ বোন ম্যারোর ভেতরে। এবার এই রোগটা ঠিক কোন কোষের ক্যান্সার? এটাকে বলা হয় প্লাজমা সেল ডিসক্রেশিয়া। তাহলে প্লাজমা সেল জিনিসটা কি? আমরা যখন আলোচনা করি আমরা বলি যে আমাদের শরীরে রক্তের মধ্যে আছে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এই শ্বেতকণিকার মধ্যেই থাকে কিছু কিছু লিম্ফোসাইট যেগুলো স্পেশালাইজড হয় মিসাইল তৈরি করার জন্য। সুতরাং সেগুলোকেই বলে প্লাজমা সেল। এবং প্লাজমা সেল এই ইমিউনোগ্লোবুলিন তৈরি করে, যেগুলো মিসাইল, যেগুলো গিয়ে ইনফেকশনের সঙ্গে লড়ে। এবার সেটাই যখন ক্যান্সারের দ্বারা আক্রান্ত হয় সেটাকে বলে প্লাজমা সেল ডিসক্রেশিয়া বা প্লাজমা সেল মায়োলোমা বা মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল কথাটা আমরা কেন ব্যবহার করি? কারণ যেরকম বললাম অনেকগুলো অঙ্গকে এটা একসঙ্গে অ্যাফেক্ট করতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝবো কী করে? বোঝার আগেও আপনাদের একটা অদ্ভুত জিনিস বলি যে জানেন তো, আজকের দিনে আমরা দেখি যে কিছু কিছু মাফিয়া ডন তারা রাজনীতিক হয়ে যান। তো আমরা কি বলি যে তারা কেরিয়ার শুরু করেন কিভাবে? না, ধরুন প্রথমে হয়তো ছিলেন ছিঁচকে চোর, তারপর পাড়ার মস্তান হলেন, তারপর আরও একটু বড় হলেন, তারপর তোলাবাজ হলেন, তারপর গিয়ে তিনি মাফিয়ার। যখন তিনি মাফিয়া তখনও কিন্তু তার এক রাজনীতিক নেতার সাহচর্য লাগছে, নয়তো সে পুলিশের হাত থেকে একটু ঝামেলায় পড়তে পারে। এবার সে যখন নিজেই রাজনীতিক হয়ে যাচ্ছে তখন কিন্তু তার আর কোনো অন্য লোকের সাহায্য লাগছে না। এই প্লাজমা সেলের ব্যাপারটাও তাই। প্লাজমা সেল থাকে, চুপচাপ কাজ করে। প্রথমে মনে হলো একটু গন্ডগোল করি। কী রকম গন্ডগোল করলো? না, এমনি যে প্রোটিনগুলো বানায় তার জায়গায় একটু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করতে শুরু করলো। সেই প্রোটিনগুলো আমরা কি করে ধরি? না, আমরা একটা সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস বলে রিপোর্ট করাই, তাতে দেখা যায় যে একটা অ্যাবনর্মাল ব্যান্ড এসছে। সেই ব্যান্ডটাকেও আমরা নাম দিই এম ব্যান্ড। এখানে সব কিছু এম, ওদিকে মায়োলোমা, আর এই ব্যান্ডটাকে বলে মোনোক্লোনাল। এবার এই প্রোটিনটা তৈরি হওয়া মানেই কিন্তু কারুর মায়োলোমা হয়েছে তা নয়, কারণ সে তখনও ওই ছিচকে চোরের জায়গায় আছে, সে সুযোগ পেলে গন্ডগোল করতে পারে। কেন সে ওইভাবে কাজ করছে সেটাও আমরা জানি না। অর্থাৎ আমাদের পরিভাষায় আমরা কিন্তু এটাকে বলি, একটা গালভরা নাম দিই ঠিকই, কিন্তু এটা সম্বন্ধে আমরা রোজই কিছু না কিছু শিখছি। সেই গালভরা নামটা হচ্ছে মোনোক্লোনাল গামোপ্যাথি অফ আনডিটারমিন্ড সিগনিফিকেন্স, বা শর্ট ফর্ম হচ্ছে MGUS। এর বাংলায় তর্জমা করলে মানেটা দাঁড়ায় যে একটা মোনোক্লোনাল প্রোটিন আছে, কিন্তু সেটা কেন আছে আমরা জানি না, অর্থাৎ আনডিটারমিন্ড সিগনিফিকেন্স। এবার তারপরের স্টেপে কি হয়? দেখা যায় যে এই প্লাজমা সেলগুলোর সংখ্যা বেড়ে গেছে, যেমন ধরুন 10%-এর বেশি হয়ে গেছে, প্রোটিনটারও পরিমাণ বেড়েছে, কিন্তু এ বোধহয় বৃহত্তর যুদ্ধের জন্য রেডি হচ্ছে, তখনও ক্ষতি করছে না। তাহলে তখন সেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি স্মোল্ডারিং মায়োলোমা। স্মোল্ডারিং কথাটার অর্থ কি দেখেছেন? যখন আগুনটা পুরোপুরি জ্বলে না, কয়লাটা লাল হয়ে থাকে, সেটাকেই ইংরেজিতে বলে স্মোল্ডারিং।
এর মানে হচ্ছে তৈরি হয়ে আছে কিন্তু এখনও আগুনটা জ্বলেনি। এবার এর মধ্যে কিন্তু নানা রকমের রুগী থাকেন। কারুর ক্ষেত্রে 1 বছরের মধ্যেই তার মায়োলোমা হয়ে যাবে যখন তার চিকিৎসা লাগবে, কারুর ক্ষেত্রে 10 বছর পরে তার চিকিৎসা লাগতে পারে। তো সেই জন্য আমরা আমাদের কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে, যার মধ্যে রক্তের পরীক্ষা থাকে, বোন ম্যারোর পরীক্ষা থাকে, অনেক সময় ইউরিনের পরীক্ষা থাকে, সেগুলোকে দেখে তারপর ফ্লো সাইটোমেট্রি করে, সাইটোজেনেটিক্স করে আমরা রিস্ক স্ট্র্যাটিফাই করার চেষ্টা করি। যারা হাই রিস্ক তাদের কিন্তু আমরা এখন চেষ্টা করি যে একটু আগে থেকেই চিকিৎসা শুরু করব। আর এই স্মোল্ডারিং থেকে যখন আগুনটা জ্বলে যায়, অর্থাৎ সে কিন্তু মজ্জায় তখন আছে, সে মাফিয়া, কিন্তু ওই যে বললাম তার অন্য কারো সাহায্য লাগছে, তখনই হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এবার সে তখন কি করতে পারে, আবার বলি আমাদের পরিভাষায় আমরা বলি ক্র্যাব, CRAB। আপনারা জানেন যে ক্যান্সারের সঙ্গে কাঁকড়ার একটা সম্পর্ক আছে এবং অনেক সময় ক্যান্সারের জন্য আমরা কাঁকড়ার ছবিটাকে ব্যবহার করি। এই ক্র্যাবটা কিন্তু 4টে জিনিসের অ্যাক্রোনিম, অর্থাৎ CRAB। তাহলে সিটা কি? সিটা হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যাওয়া, রক্তে নর্মাল যা ক্যালসিয়াম থাকে তার থেকে বেড়ে যাওয়া। আরটা কি? আরটা হচ্ছে কিডনিরই নাম হচ্ছে রেনাল, অর্থাৎ কিডনির গন্ডগোল হওয়া, অর্থাৎ ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বা ইউরিন দিয়ে প্রোটিন বেরোনো। আর মানে রেনাল। এটা কি? এটা হচ্ছে অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা। রক্ত কমে গেছে, কিন্তু এটা কোনো আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডেফিসিয়েন্সি এসবের জন্য নয়, এটা ওই সেলগুলো, ওই অ্যাবনর্মাল প্রোটিনগুলোর জন্য মজ্জায় ঠিক করে রক্ত তৈরি হচ্ছে না। আর বিটা কি? বিটা হচ্ছে বোন। ওই যে বললাম হাড় কুড়ে কুড়ে খায়, হাড়ে ছোট্ট একটা কিছু হতে পারে বা ডিফিউজ অস্টিওপোরোসিস হতে পারে, সব কিছুই মায়োলোমাতে সম্ভব। যখন এই ক্র্যাব দেখা দেয় তখন কিন্তু চিকিৎসা করতেই হবে, কারণ আগুন জ্বলে গেছে। আর যখন লাস্ট স্টেজে যায়, যে ওই বললাম মাফিয়া নিজেই রাজনীতিক হয়ে যায়, সেটাকে তখন দেখা যায় যে তার আর ওই বোন ম্যারোতে থাকার দরকার নেই। সে কি করে জানেন? সে চলে আসে রক্তে, এবং রক্তে সে ঘুরে বেড়ায় বীর দর্পে। তখন আমরা তাকে ডাকি প্লাজমা সেল লিউকিমিয়া। তার মানে একটাই রোগ, কিন্তু তার কতগুলো রূপ দেখুন। শুরু হলো MGUS, তারপর হলো স্মোল্ডারিং মায়োলোমা, তারপর হলো মাল্টিপল মায়োলোমা, তারপর হলো প্লাজমা সেল লিউকিমিয়া। এবার সবচেয়ে খারাপ কী রোগ? প্লাজমা সেল লিউকিমিয়া। সবচেয়ে ভালো কী রোগ, বা আদৌ সেটা রোগ কিনা আমরা জানি না, সেটা হচ্ছে MGUS। মাল্টিপল মায়োলোমা হচ্ছে যখন আপনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন কোনো না কোনো অসুবিধের জন্য। কিন্তু ওই যে বললাম স্মোল্ডারিং মায়োলোমার মধ্যেও কিন্তু কিছু রুগী আছেন যারা জানেন না নিজেদের অজান্তে মায়োলোমা তাদের শরীরে বাসা বাঁধছে। তাদের ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করি। এই টেস্টগুলোর মধ্যে অবশ্যই আমরা হিমাটোলজিস্ট কমপ্লিট ব্লাড কাউন্ট করবই, ক্যালসিয়াম দেখব, ক্রিয়েটিনিন দেখব, এবং ওই প্রোটিনটা দেখার জন্য আমরা কিছু কিছু টেস্ট করি। সেগুলোর নাম হচ্ছে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস, সেরাম প্রোটিন ইমিউনোফিক্সেশন বা সেরাম ফ্রি লাইট চেন অ্যাসে। কাপ্পা ল্যামডা রেশিওটা আমরা দেখার চেষ্টা করি, এবং এই কাপ্পা ল্যামডা রেশিওটা কিন্তু ইলেকট্রোফোরেসিসে যবে ধরা পড়ে তারা অনেক আগে ধরা পড়ে। অর্থাৎ প্রযুক্তি আমাদের যত সাহায্য করছে রোগগুলোকে তাড়াতাড়ি ডায়াগনোস করতে আমাদের সুবিধা হয়। এবং কিছু কিছু মানুষ আছে যাদের ক্ষেত্রে এই ক্র্যাব হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাপ্পা ল্যামডা রেশিও 100-র বেশি, বা ধরুন কোনো কারণে আমরা বোন ম্যারো পরীক্ষা করতে গিয়ে দেখলাম প্লাজমা সেল 60% বেশি, বা হোল বডির MRI করে একটা ছোট্ট পেলাম 1 মিলিমিটার লিশন, তাদেরকেও কিন্তু আমরা মাল্টিপল মায়োলোমা রূপে চিহ্নিত করি। এগুলোকে আমরা আমাদের পরিভাষায় বলি মায়োলোমা ডিফাইনিং ইভেন্ট, এবং তাদেরও চিকিৎসা কিন্তু যাদের ক্র্যাব হয়ে গেছে তাদের মতোই। তাহলে এইটা হচ্ছে কিভাবে আমরা ধরব। ধরুন কারোর কিডনি খুব ক্ষতিগ্রস্ত, তার ডায়ালিসিস শুরু হয়েছে, তারও কিন্তু ডায়ালিসিস থেকে তাকে বার করে এনে কিডনিকে নর্মাল করা যায়।
কিন্তু এটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, কি জানেন? যবে রোগটা শুরু হয়েছে তার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি চিকিৎসা শুরু করা যায় তবেই কিন্তু কিডনি ঠিক হয়। আর হাড়গুলো শক্ত করতে সময় লাগে, তার জন্য আমরা আলাদা ওষুধ দিই। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের ওষুধ দিই। আপনি বলবেন ও এটা তো ক্যান্সার, আমরা কেমোথেরাপি দেব। মাল্টিপল মায়োলোমায় ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু কেমোথেরাপি ব্যবহার করি না, অর্থাৎ সেরকম ওষুধ ব্যবহার করি না যাতে আপনার চুল উঠে যাবে, বমি পাবে, আপনার খিদে থাকবে না, আপনার শরীর একদম ভাল লাগবে না। আমরা ব্যবহার করি টার্গেটেড থেরাপি। এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, কিছু আছে ট্যাবলেট, কিছু আছে ইনজেকশন। ইনজেকশনের মধ্যে যেটা ভারতবর্ষে এখন যথেষ্ট সুলভ মূল্যে পাওয়া যায় সেটার নাম হচ্ছে বটেজোমিব। এবং এটা দেখা গেছে যে এটা চামড়ার তলায় সাবকিউটিনিয়াসলি দেওয়া যায় সপ্তাহে একবার, তাতে সাইড এফেক্টও কম হয় কিন্তু তার কার্যকারিতা একই থাকে। তো এই বটেজোমিবের পরে তার ছোট ভাই কারফিলজোমিব, সেটাও কিন্তু ভারতবর্ষে পাওয়া যায়। আমরা অনেক সময় রোগটা ফিরে এলে তখন ব্যবহার করি। তারপরে আছে ইক্সাজোমিব। আর আরেকটা গ্রুপ অফ ওষুধ আছে যার প্রথমটা ছিল থ্যালিডোমাইড। এই থ্যালিডোমাইডটা একটা অদ্ভুত ওষুধ, জানেন তো? এটা আবিষ্কার করা হয়েছিল প্রেগনেন্ট মাদারদের ঘুম পাড়ানোর জন্য, ব্যথা কমানোর জন্য। অথচ যখন ব্যবহার করা হলো দেখা গেল তাদের প্রত্যেকের সন্তান জন্মালো মেজর ডিফর্মিটি নিয়ে, কারুর হাত নেই, কারুর পা নেই। সুতরাং ওষুধটা ব্যান হয়ে গেল। ব্যান হওয়ার পরে আস্তে আস্তে আবার আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কাজ করে। আমরা কিছুদিন কুষ্ঠরোগে এটা ব্যবহার করেছি। তারপর হঠাৎ একদিন আমাদেরই একজন সিনিয়র, তিনি আমেরিকায় এক রুগীকে যখন দেখলেন তার খুব ব্যথা, কারণ বলেছি মায়োলোমায় খুব ব্যথা হয়, তাকে ব্যথার জন্য এটা দিলেন, দেখা গেল রোগটা কমে গেল। এবং তখন থেকেই থ্যালিডোমাইড বলে এই ক্যাপসুলটির জয় জয়কার। এরও ছোট ভাই বোন এসে গেছে, লেনাডোমাইড, পোমালিডোমাইড, সবগুলোই ভারতবর্ষে অ্যাভেলেবল। শুধু তাই নয়, প্রত্যেকটি যেহেতু জেনেরিক ভারতবর্ষে তৈরি হয়, প্রত্যেকটি সুলভ মূল্যে পাওয়া যায়, বিদেশে থেকে 100 গুণ কম দামে। তাহলে এই দুটোকে আমরা কম্বাইন করি, একটা হচ্ছে ওই বটেজোমিব জাতীয়, একটা হচ্ছে থ্যালিডোমাইড জাতীয়, আর সঙ্গে দেওয়া হয় স্টেরয়েড। স্টেরয়েড আদি অনন্তকাল ধরে মায়োলোমাতে ব্যবহার করা হয়। কখনো আমরা প্রেডনিসোলোন ব্যবহার করতাম, এখন আমরা ডেক্সামেথাসোন বেশি ব্যবহার করি। তাহলে আপনাকে যখন বলবো যে আপনার চিকিৎসা শুরু হবে, প্রথমেই বলবেন তাহলে ডাক্তারবাবু কতদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে? সত্যি কথা বলতে কি বেশি দিন থাকতে হয় না, যদি না আপনার প্লাজমা সেল লিউকিমিয়া থাকে, বা আপনার কিডনির অবস্থা খুব খারাপ থাকে, বা আপনার ভার্টিব্রা এমন ফ্র্যাকচার হয়েছে যে তার সার্জারি করতে হবে। নয়তো আমরা দিই এবং সপ্তাহে সপ্তাহে একটা করে ইঞ্জেকশন, সেটাও আবার চামড়ার তলায় নেওয়া সম্ভব, তার সঙ্গে কিছু মুখে খাওয়ার ওষুধ। কিন্তু ওষুধের এফেক্ট থাকলে সাইড এফেক্টও থাকবে। স্টেরয়েডের জন্য ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, স্টেরয়েডের জন্য সুগার বেড়ে যেতে পারে, সেগুলো কন্ট্রোল করতে হয়। আর ওই যে বললাম ক্র্যাবের সি, ক্যালসিয়াম বাড়ে, সেই ক্যালসিয়াম কমানোর জন্য ইঞ্জেকশন দিতে হয় মাসে একবার করে। এবার এইটা করতে করতে নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কি পুরো ঠিক হয়ে যাব? পুরো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু এইটা প্রথমে আমরা যেটা দিই, যেমন অ্যাকিউট লিউকিমিয়ার দিন আমি বলেছিলাম, এটাকে বলে ইন্ডাকশান। এটা ইউজুয়ালি হয় 21 থেকে 28 দিনের সাইকেল, 3টে সাইকেল দেওয়া হয়। 3টে সাইকেল দেওয়া হয়, কখনো কখনো 2টোর পর বা 3টের পর। আমরা কি মাপি? আমরা কিন্তু প্রত্যেকটা সাইকেলের পরে আর বোন ম্যারো করি না, বোন ম্যারো প্রথমে করি, পরীক্ষা করে দেখে নিই প্লাজমা সেলগুলো কীরকম, তাদের সাহচর্যে কারা কারা বদমাইশরা আছে, সাইটোজেনেটিক্সে কি আছে। তারপর থেকে আমরা ওই প্রোটিনটাকে মাপতে শুরু করি। যখন ইলেকট্রোফোরেসিসে এম ব্যান্ড ধরা পড়ে না, তখন আমরা বলি বাহ, ভেরি গুড পার্শিয়াল রেসপন্স। যখন ইমিউনোফিক্সেশনে ধরা পড়ে না, তখন আমরা বলি কমপ্লিট রেসপন্স। আর যখন সেরাম ফ্রি লাইট চেন অ্যাসিডেও ধরা পড়ে না, সেটাকে আমরা বলি স্ট্রিনজেন্ট কমপ্লিট রেসপন্স। তার মানে আমরা খুশি হই ধীরে ধীরে যখন ওই প্রোটিনটা তৈরি বন্ধ হয়, কারণ আমরা জানি তার মানে প্লাজমা সেলগুলো আস্তে আস্তে ক্যান্সার সেলগুলো মরছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে,
যেমন অ্যাকিউট লিউকেমিয়া তেমন এখানেও কিন্তু কনসলিডেট করতে হয়, অর্থাৎ সেলগুলো কমে গেল। মনে রাখবেন এরা কিন্তু অনেক পথ ঘিরে আস্তে আস্তে মাফিয়া হয়েছে। আপনি একটু ছাড় দেবেন, এরা জেল থেকে বেরিয়ে আবার কিন্তু ওরকম হবে। সুতরাং আপনাকে একটা কনসলিডেশন দিতে হবে। যাদের বয়স কম, যারা ফিট, তাদের ক্ষেত্রে আমরা অটোলোগাস ট্রান্সপ্লান্ট করি। আমি যেদিন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্বন্ধে ডিসকাস করেছিলাম সেদিন আপনাদের বলেছি অটোলোগাস ট্রান্সপ্লান্টটা কি, যে হাই ডোজ কেমোথেরাপি মেলফ্যালান দিয়ে এবং তার সঙ্গে স্টেম সেল রেস্কিউ করা হয়। আর যাদেরকে আমরা এটা করতে পারছি না নানা কারণে, তাদের ক্ষেত্রে এই চিকিৎসাটা অনেক সময় 1 বছর অবধি চলে এবং তারপরে সেটাও কনসলিডেশন, তারপরেও মেনটেনেন্স হিসেবে আইদার মুখে লেনালোমাইড বা ইনজেকশন বটেজমিব দেওয়া হয়। আপনি কি কিওর হবেন? আচ্ছা, ডায়াবেটিস কি কিওর্ড হয়? হাইপার টেনশন কি কিওর্ড হয়? যেগুলো স্লো গ্রোয়িং ক্যান্সার সেগুলো কিওর করাটা ডিফিকাল্ট হয়, খুব ইয়াং বয়সে খুব হার্ড হিট করলে হয়। কিন্তু কিওর না হয়েও আপনার সাইটোজেনেটিক্সে যাই আসুক, আপনাকে চিকিৎসা করে কিন্তু আমরা 7 থেকে 10 বছর একটা ভালো কোয়ালিটি অফ লাইফ দিতে পারি। তারপরে ফিরে আসার সম্ভাবনা থাকে। অটোলোগাস ট্রান্সপ্লান্ট করলেও রোগ ফিরে আসতে পারে, সম্ভাবনাটা কমে, এবং ফিরে এলেও আবার ওই যে বললাম ছোট ভাই বোনগুলো আছে সেগুলো দিয়ে আবার চিকিৎসা করা যায়। সুতরাং আজকের দিনে ডায়াবেটিসের জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তাকে ঠিক করা যায় না যদি না আপনি ট্রান্সপ্লান্ট করেন। হাইপার টেনশনের জন্য যদি কিডনি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না যদি না তার রেনাল ট্রান্সপ্লান্ট করেন। কিন্তু মায়োলোমার জন্য যদি আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আপনার চিকিৎসা যদি সঠিক সময় শুরু হয়, তাহলে কিন্তু আপনার কিডনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। যারা ডায়ালিসিসে ছিলেন সপ্তাহে 3 বার, তারাও ডায়ালিসিস থেকে বেরিয়ে আসেন, ক্রিয়েটিনিন নর্মাল জায়গায় চলে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আপনি দেখছেন আপনার ক্রিয়েটিনিন বাড়ছে, কিন্তু আপনি মনে করলেন না এটা বয়সের জন্য, এটা করা যাবে না। আপনার অনেক দিন ধরে কোমরে ব্যথা, আপনি ডাক্তারবাবুকে দেখান। আমার কাছে প্রচুর রুগী অর্থোপেডিশিয়ানের কাছ থেকে আসে, কারণ ওনারা সন্দেহ করেন, ওনারা ইলেকট্রোফোরেসিস পাঠান, তাতে এমব্যান্ড পাওয়া যায়, তারপর আমরা দেখি বোন ম্যারো করি, রোগ ধরি, চিকিৎসা করি। এই হচ্ছে মাল্টিপল মায়োলোমার গল্প। সে কিন্তু আমাদের অনেক সময় দেয়। এমজিওএস হয়ে একটা লোক 20% ট্রান্সফরমেশন হতে 20 বছর লাগতে পারে। কেন না? প্রত্যেক বছর মাত্র 1% লোক মায়োলোমা হয়। তাহলে আগে থেকে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ফলো আপ করে যখনই আগুনটা ধরতে যাচ্ছে সেই সময় চিকিৎসা করা সম্ভব। এটা কিন্তু খুব কম ক্যান্সারেই সম্ভব। সুতরাং আপনারা নিজেরা সচেতন হন, লোককে সচেতন করুন এবং ভালো থাকুন।